কিছু খেতে পারবে না, কোনোদিন না। সরে যাও, সরে যাও। আই এম নট রেসপন্সিবল ফর দিস। জাস্ট লিভ মি প্লিজ। যেও না রঞ্জু, রঞ্জু যেও না প্লিজ, রঞ্জু যেও না। আমি একা কোথায় যাব? আমাকে ফেলে যেও না প্লিজ। Go to hell. Leave me alone. Leave me alone. ধ্যাৎ, আবার সেই স্বপ্ন। খুবই বিরক্ত হয় রঞ্জু। টেবিল ঘড়িটার দিকে তাকালো, ভোর 4টা। সারা গা ঘামে ভিজে চপচপ করছে। এই অবস্থায় আর ঘুম আসবে না। বিছানা ছাড়লো সে, মাথাটা ঝিমঝিম করছে। একটা ফ্রেশ গোসল দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে চুপচাপ চোখ বন্ধ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। সাথে সাথে মৃত্যুর মুখটা মনে পড়ে যায়। প্রায় 1 বছর হতে চলল, এখনো রঞ্জু চোখ বন্ধ করলেই নিতুর সাথে শেষ দেখার সময়টা মনে পড়ে যায়। মনে পড়ে যায় নিতুর করুণ মুখটার কথা। দুঃখিত, গল্পে রঞ্জু ছাড়াও আরেকটা চরিত্র হুট করেই ঢুকে গেল। এবার একটু 1 বছর আগে ফিরে যেতে হবে। নিতু রঞ্জুর গার্লফ্রেন্ড ছিল বছর খানেক আগে। 4 বছরের সম্পর্ক ছিল। তখন রঞ্জু চাকরিতে জয়েন করেনি, পড়াশোনা কমপ্লিট করে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছিল। নিতুকে একসময় পড়াতো রঞ্জু। পড়াশোনা চলতে চলতে কখন যে মন দেয়া নেয়া হয়ে গেছে রঞ্জু বা নিতু কেউই টের পায়নি। সম্পর্কটা ভালোই চলছিল। দীর্ঘদিনের সম্পর্কের কারণে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতাও অনেকটা বেশি ছিল। রঞ্জুর ভাবনা ছিল চাকরিটা পেয়েই নিতুর বিষয়টা মাকে জানাবে, কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল। একদিন সকাল সকালে নিতুর ফোন এলো। এত সকালে নিতু সচরাচর ফোন করে না কখনো। ঘুম ঘুম ভাব নিয়ে রঞ্জু ফোনটা ধরল। হ্যালো। হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? না, বলো। এত সকালে যে? আজ দুপুরে একটু ছবি ঘাটে আসবে? বিকেলে গেলে হয় না? খুব জরুরি দরকার। এখনই বলো না। না, সামনাসামনি বলবো। আচ্ছা, কয়টায় আসবো? এই 12টা 12:30। ইস, একেবারে ভর দুপুর। কিছু বললে? না না, কিছু না, চলে আসবো। রাখলাম। হুম। ফোনটা রাখার পরেই রঞ্জুর মনে হলো নিতুর গলা কেমন যেন একটু কাঁপছিল নাকি। নিতু আবার একটু ছিচকাদুনে স্বভাবের মেয়ে। কিছু হতে না হতেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সেদিন রঞ্জু দুপুর 12টার একটু আগেই ছবির হাটের গেটে গিয়ে দাঁড়ালো। নিতু এসেছিল একটু পরে। আচ্ছা, সেদিন কি বৃষ্টি হচ্ছিল? না, তবে আকাশ মেঘলা ছিল, প্রচন্ড ভ্যাপসা গরম ছিল। শাহবাগে বাস থেকে নেমে ছবির হাট পর্যন্ত আসতেই নিতুর ফর্সা মুখ লাল বলে হয়ে যায়। এই, চোখে মুখে একটু পানি দাও। চা খাবে তো? না। বলো, কি অবস্থা? মানে, আচ্ছা, আমি বিয়েটা করে ফেললে হয় না? মানে কবে? এই ধরো মাসখানেকের মধ্যে। পাগল, বিয়ে করে আমি তোমাকে খাওয়াবো কি? নিয়ে তুলবো কোথায়? এখনই তুলতে হবে না, আমার পড়াশোনাও তো শেষ হয়নি। আমি আমার বাড়িতেই থাকলাম, তুমি চাকরি পেলে তারপর তুলো। তা কি করে হয়? মাকে না জানিয়ে একা একা বিয়ে করবো? কি বলছো এইসব, বলো তো? তুমি জানো আমি ছাড়া মার আর কেউ নেই। মাকে না জানিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব না। তারপরে হঠাৎ কি হলো বলো তো? ভালোই তো চলছিল। আমার আর কোনো উপায় নেই রঞ্জু। আহা, কি হয়েছে বলবে তো? তোমার মা বিয়ে ঠিক করেছে? না। তাহলে? আমি প্রেগনেন্ট। কি কি পাগলের মতো বলছো? আই এম সরি রঞ্জু, আমি একটু কেয়ারলেস ছিলাম। ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু এখন দেখছি। এখন দেখছি মানে? আমি বারবার করে বলেছি প্রবলেম হবে না তো। তুমি কি বলেছো? না হবে না। আর এখন বলছি একটু কেয়ারলেস ছিলাম। চিৎকার করছো কেন? সবাই শুনতে পাবে তো। হু কেয়ারস? তুমি বুঝতে পারছো তুমি কত বড় একটা অকাজ করেছো? সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ আমাদের রাগারাগি করো না।
রাগ করবো না? বাহ, আমি হাসবো? প্লিজ একটু শান্ত হও। আমি এই রেসপন্সিবিলিটি নিতে পারবো না। বাস, আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখান থেকে এখনই এত বড় রেসপন্সিবিলিটি আমার পক্ষে নেওয়া সম্ভব না। তাহলে আমি কি করব? আমি জানি না, তোমার যা মন চায় করো। তুমি এটা কি বলছো রঞ্জু? বেবিটা আমাদের দুজনেরই। কে বলেছে? তুমি আমার পারমিশন নিয়ে কনসিভ করেছো? কিন্তু তুমি জানো না নিতু, তুমি কত বড় একটা অপরাধ করেছো। আমার পক্ষে এখন বিয়ে করা অসম্ভব। আমার কাছে অনেক দায়িত্ব। আমার একটা ছোট বোন আছে। মা আমায় অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আমি কুকুরের মতো চাকরি হন্য হয়ে খুঁজছি। এর মধ্যে আমি এই ঝামেলা নেওয়ার জন্য আসলেই মানসিকভাবে প্রস্তুত নই। রিয়েলি আমি প্রস্তুত নই এখন। তাহলে আমি কি করব? হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা খুশি তাই করো। জাস্ট লিভ মি অ্যালোন। আমি উঠছি, তুমি বাসায় চলে যেও। বাই। বাই বলেই সেদিন রঞ্জু সোজা ছবির হাটের গেটের দিকে চলে গিয়েছিল। রাস্তা ক্রস করে রিক্সা নেবার সময় লাস্ট দেখেছিল নিতু। গেটের কাছে দাঁড়ানো, চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে, আর বোকা বোকা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আর পেছনে ফিরে তাকিয়ে রঞ্জু সোজা বাসায় চলে এসেছিল। সারাদিন আর ঘর থেকে বেরোয়নি। সারা রাত ভেবেছে কি করা যায় কি করা যায়। বারবার মনে হয়েছে নিতুর সাথে এমন ভাবে কথা বলা তার একদম ঠিক হয়নি। সকালে ওকে ফোন করে সরি বলে নেবে, আর নিতুকে বুঝিয়ে বলবে এই অবস্থায় বিয়ে করা একেবারেই সম্ভব নয়। তার থেকে বরং অ্যাবর্শন করে ফেলা উচিত, এতে দুজনেরই ভালো হবে। রঞ্জু মনে মনে ঠিকও করেছিল সকালে নিতুকে হাসপাতালে নিয়ে গিয়ে সেই অ্যাবর্শন করিয়ে আনবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ভাইয়া, দরজাটা খোল তো। কি? একটু খোল না। গেটের সামনে এই খামটা পড়েছিল, তোর নাম লেখা। টেবিলে রাখ। আর কতক্ষণ ঘুমাবি? মা ডাকছে, তাড়াতাড়ি ওঠ। মাছ খালার বাসায় যাবে। উঠছি, বিরক্ত করিস না তো। মা, ভাইয়া উঠছে না। রঞ্জু শুয়ে শুয়ে খামটা হাতে নেয়। নিতুর হাতের লেখা। ধড়মড় করে উঠে বসল রঞ্জু, তাড়াতাড়ি খামটা ছিঁড়ে পড়তে লাগলো। রঞ্জু, আমি চলে যাচ্ছি। আমাদের 4 বছরের সম্পর্কের সুতো তুমি কয়েক মিনিটে টেনে ছিঁড়ে ফেলেছ। আমি এত বোকা একটা মেয়ে, গত 4 বছরে আমি বুঝিনি যে আমি তোমার জীবনের জাস্ট অর্নামেন্ট টাইপের কিছু একটা। অর্নামেন্ট গায়ে জড়ালে মানুষকে দেখতে ভালো লাগে, কিন্তু না পড়লে তো আর সবকিছু থেমে যায় না। তেমনি আমি তোমার জীবনে থাকা বা না থাকাতে তোমার কিছুই যায় আসে না। কাকে কি বলছি আমি জানি। আমি কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছি এটা বোঝার মতো মানুষ তুমি না। তোমার ব্যাপারে আমি এখন খুবই স্বচ্ছ রঞ্জু, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছে এই স্টেজে অ্যাবর্শন করা ঠিক হবে না, তাহলে আমার ক্ষতি হতে পারে। কিন্তু তুমি কিছুই শুনতে চাইলে না, সেই জন্যই তোমাকে এইভাবে জানাচ্ছি। কোনো ডাক্তার আমার অ্যাবর্শন করবে না রঞ্জু, আর আমার পক্ষে তো এই সমাজের সিস্টেমের বিরুদ্ধে গিয়ে বিয়ের আগেই মা হওয়া সম্ভব না। তাই আমি আর আমার সন্তান আমরা দুজনেই চলে গেলাম তোমার জীবন থেকে। আমার সত্যি এছাড়া কোনো রাস্তা খোলা নেই রঞ্জু। তুমি অনেক ভালো থেকো। ইতি, তোমারই নিতু। এরপর রঞ্জু নিতুদের বাসায়, বন্ধু, আত্মীয় সবার বাড়িতেই দেখেছে, কিন্তু নিতুকে আর খুঁজে পায়নি। নিতু কোথায় গেছে কেউ জানে না। বেঁচে আছে নাকি মরে গেছে তাও কেউ জানে না, এমনকি ওর বাবা মাও না। থানায় ডায়েরি করা, হাসপাতালে খোঁজ নেয়া, পত্রিকা বিজ্ঞাপন দেয়া, কোনো কিছুই বাদ যায়নি। মেয়ের শোকে নিতুর মা বাবা প্রায় পাগলের মতন হয়ে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে
একসময় কাকুনি ধরে গেল রঞ্জু। এক মনে ভাবছিল নিতুর কথা, কিন্তু গায়েব হয়ে যাওয়ার বিষয়টা তাকে এখন খুব যন্ত্রণা দেয়। সবসময় মনে হয় না, মাঝে মাঝে যখন এই দুঃস্বপ্নটা দেখে তখনই যন্ত্রণাটা শুরু হয়। টাওয়েলটা নিয়ে মাথাটা কোনো রকম মুছে ব্যালকনিতে এসে দাঁড়ায়। বাইরে তখনও একটু একটু অন্ধকার, অনেকটাই শুনশান। একটু পরপর শুধু রিকশার বেড়ে টুংটাং আওয়াজ জানিয়ে দিচ্ছি দিনের ব্যস্ততা শুরু হতে আর বেশি দেরি নেই। বেশ আরাম লাগা একটা ঠান্ডা বাতাস বইছে। ঢাকা শহরে এমন বাতাস শুধু ভোরবেলাতেই পাওয়া যায়। রঞ্জু কখনো কাউকে বলেনি যে নিতু চলে যাবার আগে তাকে একটা চিঠি দিয়েছিল। একটা মেয়ে সারা জীবনের জন্য তাকে ভুল বুঝে চলে গেল। শুধু সেদিন যদি ওভাবে রেগে আগুন না হয়ে কথা বলে একটু শান্ত হয়ে নিতুর সাথে কথা বলতো, তাহলে হয়তো নিতু এভাবে গায়েব হয়ে যেত না। আবার এও মনে হয় ওই স্টেজে নিতুর অ্যাবর্শন করা ঠিক হবে না ডাক্তার বলেছিল। তার মানে নিতু এভাবে হারিয়ে না গেলে রঞ্জুকে অবশ্যই বিয়ে করতে হতো। কিন্তু তারপরে মার কাছে রঞ্জুর অবস্থানটা কি হতো? মা কি ছেলের এই অপরাধ মেনে নিতেন? রঞ্জু জানে কখনোই না। তার মা ভীষণ শক্ত মানুষ। রঞ্জুদের পুরো সংসার এলোমেলো হয়ে যেত, কিন্তু মা কখনোই রঞ্জুকে ক্ষমা করত না। আর এই কথা যখনই মনে হয় তখনই মনের এক কোণ থেকে কে যেন বলে ওঠে, নিতু চলে গিয়ে ভালোই হয়েছে, রঞ্জু বড় বাঁচা বেঁচে গেছে। রঞ্জুর অফিস ধানমন্ডি, সময় সকাল 10টা। অফিসে ঢুকে রঞ্জুর পুরো মাথা খারাপ অবস্থা। সকাল সকাল অফিসে ঢুকে বদলির অর্ডার পেতে কার ভালো লাগে? তাও আবার আশেপাশে কোথাও না, একেবারে চট্টগ্রাম। চিঠিটায় এক ঝলক চোখ বুলিয়ে ছুড়ে দিল টেবিলের উপর। তারপর বলল, হ্যাঁ, চাকরি করব না, তখন দেখি কে বদলি করে। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে সরাসরি ঢুকে পড়লো বসের রুমে। অন্য সময় হলে পারমিশন না নিয়ে ঢুকতো না, কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন। মনে মনে সে ভাবল, চাকরি যখন করব না তখন আর বস কিসের? আজ বেটাকে দেখবো এক হাত। রঞ্জু একটি বেসরকারি এনজিও প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছে গত 7 মাস যাবৎ। সবকিছু ভালোই চলছিল, কিন্তু নয়ন নামের একজন জয়েন করার পর থেকে সব কেমন যেন এলোমেলো হয়ে গেছে। রঞ্জু সহ সবার ধারণা নয়ন সারাদিন ব্রাঞ্চ ম্যানেজারের চামচামি করে সময় কাটায়। রঞ্জুর বস ব্রাঞ্চ ম্যানেজার নজরুল মল্লিক সুন্দরী মহিলা প্রোগ্রাম অফিসারের হাত দেখছিলেন। হঠাৎ রঞ্জু ঢোকাতে দুজনই বেশ বিব্রত হয়ে গেল। রঞ্জু, রঞ্জু তুমি? আপনার সাথে কথা আছে, নক করে ঢুকবা না? নজরুল মল্লিক মুহূর্তে নিজেকে সামলে নেন। তারপর মেয়েটির দিকে তাকিয়ে ইশারায় যেতে বললেন। রঞ্জুর ইচ্ছে করলো নজরুল মল্লিকের গালে কষে একটা থাপ্পড় মারতে। মেয়েটি রঞ্জুর দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আমাকে বদলি করা হয়েছে, তো আমি কি করব? হেড অফিস যা ভালো মনে করেছে তাই করেছে। আর শুধু বদলির কথা বলছো কেন? প্রমোশনও তো পেয়েছো। আপনি আগে থেকেই জানতেন তাই না আমাকে বদলি করা হবে? আমার জানা অজানা কিছু যায় আসে না। হেড অফিস আর রাখেন আপনার হেড অফিস। 5 বছর ধরে ঢাকায় আছেন আর মেয়েদের হাত দেখছেন। আপনার লজ্জা করে না? আমাকে তাড়াতে পারলে তো অফিসটাকে লীলাভূমি বানাতে পারেন। আমি কিছু বুঝি না তাই না? তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ রঞ্জু। কিসের সীমা? সত্যি কথা বললে সীমা ছাড়ানো হয়ে যায় তাই না? কি ভেবেছেন আমি 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 জানি না আপনি আমাকে বদলি করার জন্য হেড অফিসে চিঠি পাঠিয়েছেন? দেখো দেখো রঞ্জু, ভালো হবে না কিন্তু। ওই রঞ্জু কি আপনি করে কম বেটা ক্যারেক্টারলেস কোথাকার। রঞ্জু রাগে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রঞ্জুর হইচয়ে অন্যান্য স্টাফরা নজরুল সাহেবের রুমে ছুটে আসে। তাদের মধ্যে একটু বয়স্ক মতো রফিক সাহেব, তিনি রঞ্জুর কাঁধে হাত রেখে বলেন, তুমি আমার সাথে একটু আসো তো ভাই, আসো আসো আমার সাথে। আপনি নিয়ে যাচ্ছেন মানে? আচ্ছা আমি দেখছি স্যার, আমি দেখছি।
রঞ্জুকে এক প্রকার টেনে নিয়ে যান তার রুমে। এই ব্রাঞ্চের সবচেয়ে পুরনো স্টাফ, অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন। সততা আর ভালো ব্যবহারের জন্য সবাই তাকে বেশ সম্মান করে এবং সেই সঙ্গে ভালোবাসে। আপনি জানেন না রফিক ভাই, ওই ব্যাটা ক্যারেক্টারলেস। আমার বদলির জন্য হেড অফিসে চিঠি পাঠিয়েছে। আহা, তুমি শান্ত হও তো। আর সিনিয়রদের সম্পর্কে এরকম কথা বলতে হয় না, তাতে সমস্যারও বাড়ে। কিসের সমস্যা? এই চাকরি আমি করব না। ওই ব্যাটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আজও দেখি কি একটা নতুন মেয়ের হাত ধরে বসে আছে। আরে ধুর, বসো তো। তাই নাও, পানি খাও। পানি খেলে রাগটা পড়ে যাবে। নাও তো। চা খাবে? শোনো রঞ্জু, তুমি সবেমাত্র ঢুকেছ, এখনো সবকিছু বোঝো না। আমি এখানে আছি 16 বছর হলো। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার বদলির অর্ডারটা দেখছি। আরে তুমি তো মিয়া ম্যানেজার হয়ে গেছো, বেতন সুবিধা সবকিছু বেড়ে যাবে। কোথায় মিষ্টি খাবে তা না মাথা গরম করছো। এতটা উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু আমার পক্ষে এখনই ঢাকার বাইরে যাওয়া সম্ভব না রফিক ভাই। আর্জেন্ট রিলিজ নিয়ে কালই জয়েন করতে হবে। বাড়িতে আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই। মা, আমার ছোট বোনটাকে কার কাছে রেখে যাব? না না রফিক ভাই, আমার পক্ষে এখনই কোথাও যাওয়া সম্ভব না। আরে সেসব পরে হবে, চলো তো বাইরে যাই, এক কাপ চা খেয়ে আসি। চলো চলো। শেষমেশ রঞ্জু চাকরিটা ছাড়লো না। রাগের মাথায় ছাড়বে ভাবলেও পরে চিন্তা করে দেখলো এখনই সে চাকরি ছাড়লে আরেকটা চাকরি কবে হবে কে জানে। ততদিন মায়ের উপরে আরো চাপ পড়বে। সব দিক ভেবে চিন্তে সে চট্টগ্রাম যাবে বলে ঠিক করলো। যদি ভালো না লাগে তাহলে রিজাইন করে দেবে। আমাদের এবারের ঘটনাস্থল কমলাপুর রেল স্টেশন। সময় রাত 10:30। রঞ্জু ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছে। তুর্না এক্সপ্রেস রাত 11:30। ট্রেন এখনো প্ল্যাটফর্মে এসে পৌঁছেনি। অবশ্য ছাড়তে এখনো 1 ঘন্টা বাকি। রাস্তায় জ্যামের ভয়ে সে বেশ আগে ভাগে বের হয়েছিল, কিন্তু রাস্তা বেশ ফাঁকাই ছিল। সিএনজি প্রায় এক টানেই নিয়ে চলে এলো। অপেক্ষা করতে হবে, কি আর করা। ট্রেনে করে এই প্রথম রঞ্জু আর চিটাগং যাবে। সেখান থেকে বাসে করে যাবে দীঘি নালা। বেশ লম্বা জার্নি। ছোটবেলা থেকে ঢাকায় থাকলেও ঢাকার বাইরে খুব একটা যাওয়া হয়নি রঞ্জুর। বন্ধুদের সাথে 2-1 বার চিটাগং গিয়েছে বটে, তবে সেটাও বাসে। ট্রেনে এটাই ওর লাইফের প্রথম জার্নি। আসার আগে রফিক ভাই বুঝিয়ে দিয়েছেন কিভাবে যেতে হবে। ভাবলে ট্রেন আসার আগে 1 কাপ চা খেয়ে নেওয়া যাক। স্টেশন থেকে একটু বেরিয়ে চায়ের দোকান, গরুর দুধের চা বানায়। দোকানটাতে বেশ ভিড় বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলো, সাথে একটা সিগারেট। ঠিক 11:15 ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। রঞ্জন অফিস থেকে প্রথম শ্রেণীর কামরায় সিট বুকিং করা আছে। 6 নম্বর কামরার 6 নম্বর সিট। ট্রেনে উঠে বেশ অবাক হয়ে গেল। এত বিলাসবহুল কামরা ওর ধারণাই ছিল না। কামরাতে হালকা একটা আলো জ্বলছে। পুরো বগিটাতে মাত্র 8টা সিট গুনে দেখল। গান শোনার ব্যবস্থাও আছে। নিজেকে বেশ ধনী ধনী মনে হলো তার। ওর সিটটা কামরার বাঁ পাশের মাঝখানে। ওর সামনে 2টো সিট, পেছনে 2টো সিট। ডান পাশে রয়েছে ছোট ছোট 3টে টেবিল, সঙ্গে 2টো চেয়ার আর একটা আলমিরা। দেখে বোঝা যায় যে খাওয়া দাওয়ার জন্য ওগুলো ওখানে রাখা হয়েছে। কামরার পরিবেশে রঞ্জুর খুবই ভালো লেগে গেল। সে গুনগুন করে গান গাইতে লাগলো। পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তুমি বলো তো? লা 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 লা। মাথার উপরে লকারের উপর ব্যাগটা রেখে পেছনের সিটে চমচেতে রঞ্জু চমকে উঠল। পেছনের সিটে একজন লোক বসে আছে। একটু আগেও সিটটা খালি ছিল, কেউ ছিল না। কপাল ভ্রু কুঁচকে রঞ্জু ভালো করে তাকালো। পা লম্বা করে লোকটা শুয়ে আছে। মুখের উপর ছাই রঙের একটা রুমাল রাখা। মনে হচ্ছে ঘুমাচ্ছে। রঞ্জু ব্যাগটা রেখে বসে পড়ল। মনে মনে বিষয়টা মিলাতে না পারলেও গুরুত্ব দিল না। বসতে গিয়ে কেমন যেন অনুভব করলো সিটটা কেমন যেন একটু বেশি ঠান্ডা হয়ে আছে।
এসির কারণে হতে পারে, এমনটাই ভাবলো সে। নাকি শীত চলে আসছে, বেশ শীত করছে। তাই ঠান্ডা ভাবটা কাটানোর জন্য বাপটি জানালাটা খুলে দিল। বাইরে তাকিয়ে দেখলো লোকজন এখনো ছুটোছুটি করছে ট্রেনে ওঠার জন্য। কয়েকজন অল্প বয়সী ছেলে ফেরিওয়ালা পান সিগারেট বিক্রি করছে। ঠান্ডা ভাবটা কিন্তু কিছুতেই যাচ্ছে না। রঞ্জু ভাবলো একটা সিগারেট খেলে হয়তো ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে যেতে পারে। ও হাত নিয়ে একটা ছেলেকে ডাকলো, কিন্তু ছেলেটা ওর দিকে না তাকিয়ে ছুটে গেল অন্য আরেকজনের দিকে। রঞ্জু আরেকটা ছেলেকে ডাকলো, কিন্তু সেও দেখলো না, সেও তাকালো না রঞ্জুর দিকে। রঞ্জু খুব অবাক হয়ে গেল, আশ্চর্য, কেউ আসছে না কেন? এবার রঞ্জু বেশ বিরক্ত হয়ে জানালার কাছে দাঁড়ানো একটি ছেলেকে বেশ জোরেই ডাকলো। এই ছেলেটিও রঞ্জুর দিকে তাকালো না। আজব তো, একই জায়গায় দাঁড়িয়ে লাগবো চা সিগারেট বলে যাচ্ছে, যেন রঞ্জুর কথা ছেলেটির কান পর্যন্ত পৌঁছয়নি। ব্যাপারটা কি? সবার হলো কি? কেউ শুনতে পারছে না কেন? আর জানালার গ্লাসও তো খোলা আছে, তাহলে কেউ ওকে দেখছে না কেন? ডাক দিলে তো দেখতে পাওয়ার কথা। জানালা থেকে চোখ সরিয়ে ট্রেন থেকে নামার জন্য সিট থেকে উঠছে এমন সময় কেউ একজন বেশ ভারী কণ্ঠ নিয়ে বলে উঠল, কিছু লাগবে স্যার? রঞ্জু চমকে ঘুরে দাঁড়ালো। সাদা উর্দি পরে একজন দাঁড়িয়ে আছে। লোকটা কিছুটা ঝুঁকে আছে রঞ্জুর দিকে। ও তাকাতে সোজা হয়ে দাঁড়ালো। ওকে তাকাতে দেখে লোকটা আবারও বলল, স্যার কিছু লাগবে? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পেয়েছেন? হ্যাঁ, কেন পাবো না স্যার? এক থেকে বেনসন সিগারেট হবে? হ্যাঁ হ্যাঁ দিন। আর কিছু লাগবে স্যার? না। ঠিক আছে, চলি। কিছু লাগলে বলবেন। এক্সকিউজ মি, দাম নেবেন না? আমার আগে বিলটা পাবেন স্যার। শুনুন, একটা অবাক বিষয়, আমি অনেক জোরে কথা বলছিলাম, কিন্তু বাইরের কেউই শুনলো না। কেন? আর আপনি বা শুনলেন কি করে? আমি এই ট্রেনে আছি তো আপনার জন্য স্যার। মানে? এখন আর এত কিছু ভেবে কি হবে? যাত্রা শুভ হোক স্যার। বলে লোকটা অন্য কামরায় চলে গেল। আর ঠিক এমন সময় ট্রেনটা দুলে উঠল। তারপর খুব ধীরে ধীরে সামনের দিকে চলতে শুরু করল। হঠাৎই হুড়মুড় করে একজন 20 থেকে 25 বছরের তরুণী রঞ্জুর কামরায় উঠে বেশ হাঁপাচ্ছে। দেখে বোঝা যায় অনেকটা দৌড়ে ট্রেন উঠেছে। মেয়েটার গায়ের রং বেশ ফর্সা। বেশভূষা দেখে বোঝা যায় বেশ সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে হবে। মেয়েটি টিকিট বের করে সিটে দিয়ে দিচ্ছে, হাতে ছোট্ট একটা লাগেজ। মেয়েটি রঞ্জু দিকে তাকিয়ে একটু হাসল। রঞ্জু বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। এত মায়াময় হাসি হাসতে রঞ্জু কোনো মেয়েকে কখনো দেখে। রঞ্জু মনে মনে ভাবল, যাক, নায়িকাও চলে এলো তাহলে। আবার নিজের কথায় নিজেই হাসল। রঞ্জুর সামনে 4টি আসন খালি, পেছনে একটি, অন্যটিতে মুখে রুমাল দিয়ে ওই ভদ্রলোক বসে আছে। লোকটির কথা মনে হতেই রঞ্জুর পেছনে দেখার ভাব করে আসনটির দিকে তাকালো। কাউকে দেখতে পেল না। ও ভাবলো আছে হয়তো কোথাও। মেয়েটি ঠিক রঞ্জুর সামনের দুটো আসনে ডান পাশটায় বসে পড়ল। মেয়েটি বসতেই হালকা মিষ্টি একটা গন্ধ পেল। কোন ফুলের গন্ধ হবে, কিন্তু কি ফুল নাম মনে করতে পারল না। শুধু মনে হলো গন্ধটা তার খুব পরিচিত। অনেক আগে কোথাও একবার এই গন্ধটা প্রথম পেয়েছিল সে, কিন্তু কিছুতেই নাম মনে আসছে না। কিন্তু ভীষণ পরিচিত একটি ফুল। রঞ্জু একটি সিগারেট ধরালো। এক্সকিউজ মি, সিগারেটটা একটু ফেলে দেবেন প্লিজ। জি? আপনার হাতের সিগারেটটা। প্রবলেম হচ্ছে? জি। ও ঠিক আছে, ফেলে দিচ্ছি। থ্যাংক ইউ। ইটস ওকে। যাবেন কোথায়? মেয়েটি কোনো উত্তর দিল না। ব্যাগ বাংকারে তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেল। রঞ্জুর কেমন যেন নিজেকে একটু ছোট ছোট লাগলো। মেয়েটা পাত্তাই দিচ্ছে না, অথচ সে একটু আগ বাড়িয়ে আলাপ জমাতে চাইছিল। এত দূর পথ একা একা মুখে কুলু পেটে যাওয়া সম্ভব? সামনে একজন জলজ্জান্ত সুন্দরী বসে আছে, অথচ কথা বলে না। না, ব্যাপারটা আসলে ভীষণ বিরক্তিকর। বিরক্ত হয়ে রঞ্জু জানালা দিয়ে বাইরে তাকাল।
ট্রেনটা বেশ গতি পেয়ে গেছে এখন। ট্রেন লাইনের পাশে থাকা বাড়ি ঘরগুলো ছুটে চলে যাচ্ছে পেছনে। আবারও সে হালকা একটা ফুলের গন্ধ নাকে লাগতেই রঞ্জু চোখ বন্ধ করে গন্ধটা তারও গভীরভাবে টেনে নিতে চাই। গন্ধটা খুবই পরিচিত। হুট করেই নিতুর কথা মনে হলো। মনে হলো নিতুর চুলের মাঝে ও এরকম একটা গন্ধ পেত। হঠাৎই নিতুর জন্য বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। তারপর হঠাৎ একটা শব্দ হতেই রঞ্জু চোখ খুলে তাকালো। দেখলো ওর সামনে বসে মেয়েটি ওর দিকে তাকিয়ে আছে, আর রঞ্জু একটু নড়ে চড়ে বসলো। আমাকে কিছু বলছেন? আমি তানিয়া, চিটাগাং যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমিও চিটাগাং যাচ্ছি। সেখানেই থাকেন বুঝি? জি না, চিটাগাং থেকে দীঘিনালা যাব। আমার পোস্টিং হয়েছে সেখানে, জয়েন করতে যাচ্ছি। আর আপনার বাড়ি কি চিটাগাং? না। ঢাকাতেই? হ্যাঁ। আপনি কি একা? আই মিন জার্নি করছেন একা? সাথে কেউ নেই? একাই বলতে পারে, সাথে একজন ছিল, আসেনি। আপনি কি একা? আই মিন একা জার্নি করছেন? দুই অর্থে একা। আসলে এত রাতে ট্রেনে মনে হয় মেয়েদের একা একা চলাচল করা ঠিক না, বিপদ হতে পারে। কেন ঠিক না? আপনারা এই সময় ট্রেনে থাকেন তাই? আমার মানে আমরা মানে আপনারা ছেলে। সে তো বটেই, একটু রিস্কি হয়ে যায় আর কি। আমার কোনো রিস্ক নেই। রঞ্জু আবারও নিজে আগ বাড়িয়ে আদিক্ষেতার জন্য একটু বিব্রত হল। মেয়েটা বেশ সাহসী বলা চলে। আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। হঠাৎই মনে হলো মেয়েটার দিকে তাকালে কেমন যেন লাগে, একটা সম্মোহনী সম্মোহনী ভাব। আবার মনে হলো মেয়েটি মলম পার্টির কেউ না তো। আজকাল মলম পার্টির কথা খুব শোনা যাচ্ছে। মেয়ে মলম পার্টির সদস্য কি আছে নাকি? তাও আবার এমন সুন্দরী। রফিক ভাই বলেছেন কারো দেয়া কিছু যেন না খায়। গত বছর নাকি ওদের এক সদস্যের মৃত্যু হয়েছে মলম পার্টির কবলে পড়ে। তারপর থেকে অফিস বেশ সতর্ক। অফিসের ব্যবস্থাপনায় যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, টিকিট কেটে দিচ্ছে, সম্ভব হলে যাত্রাপথে একবার চেকিং এর ব্যবস্থাও করছে। মেয়েটি হেসে আবারও কিছু বলল, কিন্তু রঞ্জু ঠিক মতো শুনতে পেল না। জি, আপনি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। আমি বিরক্ত করছি না তো? না, বিরক্ত হচ্ছি না। তাহলে কি ভালো লাগছে? জি, আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। আজ আমার বিয়ে। কি পালাচ্ছেন? কোথায় যাবেন? জানি না, দেখি কোথায় যাওয়া যায়। বিয়েতে আপনার মত নেই? বাড়িতে বলতে পারতেন। পালাচ্ছেন কেন? বলার সাহস হয়নি। কি বলেন? আপনাকে দেখে তো মনে হয় না আপনি ভীতু। আগে ছিল, এখন আর নেই। তা হঠাৎ আপনার এই পরিবর্তনটা হলো কি করে? হঠাৎ তো নয়, 10 বছর। 10 বছর মানে? কিছু না। একা একা হয়ে পথ চলতে ভয় পান না? না, গুড। আমার আর হারানোর কিছু নেই। When you have nothing, you have nothing to lose. রঞ্জুর কাছে বেশ অন্যরকম লাগছে মেয়েটাকে, একেবারেই অন্যরকম। একই সাথে এত সুন্দরী, বুদ্ধিমতী এবং সাহসী মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। রঞ্জু কি মেয়েটা প্রেমে পড়ে গেল নাকি? কেমন জানি মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে আছে ও মেয়েটির দিকে। মেয়েটার মধ্যে কি জানি একটা ব্যাপার আছে। আবারও চিন্তার সুর কাটলো মেয়েটির আজব প্রশ্নে। আপনি বিয়ে করেছেন? না। আমাকে আপনার কেমন লাগছে? জি, ভালো। বিয়ে করবেন?
রঞ্জু এবার বেশ ভ্যাবাচেকা খেয়ে গেল, কিছুতে কোনো উত্তর দিতে পারল না। নিজেকে কেমন জানি ওর ঠিক বোকা বোকা লাগছে। সরি, ফান করুন। ভেরি ব্যাড জোক। ওকে, উঠছেন কেন? ক্যান্টিনে যাবো? সিগারেট খাবো। আচ্ছা, আমার জন্য এখানে একটা কফি পাঠাতে বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলছি। থ্যাংক ইউ। রঞ্জুর হঠাৎ করেই মেয়েটার সামনে থেকে চলে যেতে ইচ্ছে করছে। মেয়েটাকে ইচ্ছে মতো নাচানো শুরু করেছে। সুন্দরী হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? যা মন চায় তাই করবে। ক্যান্টিনে যাবার সময় দেখলো পেছনের সিটের লোকটা আগের মতোই মুখে রুমাল দিয়ে শুয়ে আছে। দুটো কামরা পেরোতেই রঞ্জু উর্দি পড়া ওই লোকটাকে আবার দেখল। রঞ্জুকে দেখে লোকটাই এগিয়ে এসে বলল, স্যার আর কিছু লাগবে? হ্যাঁ, আমার বগিতে একটা কফি পাঠাতে হবে। আপনি একটু গিয়ে দেখেন ওনার আর কিছু লাগবে কিনা। কার কথা বলছেন স্যার? ওই যে মেয়েটি ট্রেন ছাড়ার মুহূর্তে উঠলো। আরে বাবা, একটু যেয়ে দেখে আসেন না। ও ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা শুনুন, এখানে সিগারেট কোথায় খাবো? সামনেই ক্যান্টিন, সেখানে বসে ইচ্ছে করলে সিগারেট খেতে পারেন। যাই অর্ডার করবেন এখন বিল দিতে হবে। আপনি শুধু আপনার আসন নাম্বার বলুন। লোকটি চলে গেল। রঞ্জু সামনে এগিয়ে এক কামরা পরে ক্যান্টিন। একে ক্যান্টিন না বলে হোটেল বলা ভালো। ঢাকার বড় বড় রেস্টুরেন্ট গুলোর মতো সাজানো গোছানো। বাপাশে একটা কাউন্টার, তাতে একজন দাঁড়িয়ে খাতায় কিছু লিখছিল। রঞ্জুকে ঢুকতে দেখে খাতা বন্ধ করে দিয়ে ওর দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, স্যার কি লাগবে? আমি সিগারেট খাবো, একটা অ্যাস্ট্রে লাগবে। আর কিছু? কোনো স্ন্যাক্স বা ড্রিঙ্কস? ড্রিঙ্কস কি কি পাওয়া যায়? হার্ড ড্রিঙ্কস নাকি সফট ড্রিঙ্কস? ট্রেনের ক্যান্টিনে হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় নাকি? এটা ভিআইপি ক্যান্টিন স্যার, এখানে সবই পাওয়া যায়। আপনার কি লাগবে বলুন? দিন তাহলে একটা হুইস্কি দিন উইথ আইস। ওকে স্যার। থ্যাঙ্কস। রঞ্জু একটা টেবিলের সামনে বসল এবং বেশ অবাক হল বাংলাদেশের কোন ট্রেনের রেস্টুরেন্টে মদ পাওয়া যায় দেখে। রঞ্জু ভাবেই নি এমন। আসলে ট্রেনের ভিআইপি কামরা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। যাকে পাওয়া গেছে যখন, তখন একটু মৌজে পান করা যায়। আর রঞ্জু রেগুলার অফিস না থাকলে মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডায় দিব্যি এসব চলে। সে ভাবলো মেয়েটার আচরণে মাথাটা বেশ গরম হয়ে গেছে। আর তাছাড়াও ওই কামরাটাতে বেশ ঠান্ডা, হাড়ে একেবারে কাঁপুনি ধরে গেছে। একটু গা গরম আর দিমাগ ঠান্ডা করতে পেটে দুই পেট খুশকির কোনো জুড়ি নেই। কিছু সময়ের মধ্যেই লোকটি একটা অ্যাশট্রে আর দুটো ম্যাগাজিন এনে রেখে গেল টেবিলে। রঞ্জু ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে 4 পেগ হুইস্কি আর সিগারেট প্রায় শেষ করে এনেছে। এমন সময় উর্দি পড়া লোকটা এসে ঢুকল। রঞ্জুকে দেখে ওর দিকে এগিয়ে এসে বলল, আপনি কাকে কফি দিতে বলছেন স্যার? আপনার কামরায় তো কাউকে পেলাম না। হ্যাঁ? কি বলছেন? আমার বগিতে গিয়েছিলেন তো? আমার সামনের সিটে একটা মেয়ে বসেছিল, চিটাগাং যাবে। আমার যদি ভুল না হয়ে থাকে, আপনার কামরা নম্বর 6, সিট নম্বর 6, ওখানে আর কেউ নেই। ঠিকই তো বলেছেন, চলেন তো দেখি। আরে এখানেই তো ছিল। আশ্চর্য। দেখুন তো লকারে ওর লাগেজ রয়েছে কিনা। না স্যার, কিছুই নেই। এক মিনিট আমার লাগেজ ঠিক আছে তো? অদ্ভুত তো, কোথায় গেল? কোনো কামরায় গেল না তো? 6 নম্বর কামরায় স্যার, আপনি একমাত্র যাত্রী। বলেন কি? এই সিটটায় তো আরেকজন লোক শুয়েছিল, মুখে রুমাল দিয়ে শুয়েছিল। আপনার কথা ভুল হচ্ছে না তো স্যার? আশ্চর্য, এখানে ভুল হওয়ার কি আছে? চললেন তো মানুষগুলো উধাও হয়ে গেল। ট্রেন তো থামেওনি। থেমেছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান।
ঠিক আছে। রঞ্জুর সিটে এসে বসে পড়ল। কেমন যদি গা ছমছম করছে। ঘটনাটা ঠিক মেনে নিতে পারছে না। সবাই কোথায় গেল? মেয়েটাতে সিটির সঙ্গে নাম্বার মিলিয়ে তারপর বসলো। তাহলে তো অন্য কোথাও বা অন্য কোনো কামরা যাওয়ার প্রশ্নই আসে না। মাথাটা কাজ করছে না। ও কি রিস্কি একটু বেশি খেয়ে ফেললো? মানে মাথাটা কাজ করছে না কেন? যাকগে, যে যেখানে খুশি যাক বলে রঞ্জু ঘুমাবার জন্য ট্রেনের সিট থেকে একটু নিচু করে শুয়ে পড়ল। পাশ দিয়ে খুব শব্দ করে আরেকটা ট্রেন গেল। ট্রেনটা খুব জোরে ছুটে চলছে। এটা ওটা চিন্তা করতে করতে একসময় রঞ্জু ঘুমিয়ে পড়ল। দাঁড়াও রঞ্জু, দাঁড়াও, আমি তোমায় ছাড়বো না। তুমি আমার সাথে এমন করতে পারো না। পালাচ্ছ কেন? কাপুরুষ কোথাকার। কোনোদিন তুমি সুখী হতে পারবে না, কোনোদিন না। সরে যাও। আই এম নট রেসপন্সিবল ফর দিস। জাস্ট লিভ মি প্লিজ। যেও না রঞ্জু, যেও না। আমি একা কোথায় যাব? ভয় পেয়েছি। রঞ্জু, রঞ্জু, Go to hell! রঞ্জু, Leave me alone! রঞ্জু, Leave me alone! রঞ্জু। মুখের উপর নিঃশ্বাস পড়ায় ঘুম ভেঙে গেল রঞ্জুর। চোখ খুলতেই দেখতে পেল ওর মুখের উপর তানিয়া ঝুঁকে আছে। কিছু বুঝতে পারলো না। ধড়মড় করে উঠে বসলো। তানিয়াকে ওকে তাড়া করেছে? এই স্বপ্ন কেন দেখলো? ওটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? ভালো করে দেখলো তানিয়াকে। অন্যরকম লাগছে ওকে। একটা সাদা জামা পরা ছিল আগে থেকে, এখন দেখলো জামাটা অনেক জায়গায় ছেঁড়া আর রক্তে ভেজা। কি হয়েছে মেয়েটা? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? রঞ্জু ভয় পেয়ে গেল। কি ব্যাপার? আপনি আপনার এই অবস্থা কেন? ঘুমিয়ে পড়েছিলেন? কি হয়েছে বলবেন তো? আপনার এই হাল কেন? কিছু হয়নি। আপনি ঘুমিয়েছেন কিনা দেখছি। কোথায় গিয়েছিলেন আপনি? কোথায় আবার যাব? এখানেই তো ছিলাম। আপনি তো কফি আনবেন বলে কোথায় যেন হাওয়া হয়ে গেলেন। পুরো ট্রেনে আমি তন্ন তন্ন করে খুঁজেছি আপনাকে। আমাকে খুঁজেছেন? আজব তো। কিন্তু আপনার কাপড় চোপড় এই হাল কেন? আপনার লাগেজ কই? আমার কাপড়? ও হ্যাঁ তো, ওরা আমাকে নষ্ট করেছে। কারা? শাহিনের বন্ধুরা। শাহিন? শাহিন কে? আমার প্রেমিক। কি বলছেন আপনি? এসব কখন ঘটলো? কিভাবে ঘটলো? কোথায় ঘটলো? এই যে এখানে আপনার সিটে। আমার সিটে মানে? আমি তো সিটে ঘুমিয়েছিলাম। এখানে কিভাবে হবে? এরপর মেয়েটি যা বলল তা শুনে রঞ্জুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। 10 বছর আগে তানিয়া নামের এই মেয়েটি এই তরুণা এক্সপ্রেসের এই বগিতেই ওঠে চিটাগাং যাবার জন্য। গাড়ি ছাড়তেই একদল ছেলে এই বগিতে উঠে পড়ে। পুরো বগিতে তানিয়া একা একটি মেয়ে আর 10-12 জন ছেলে। একটু পরেই ছেলেগুলো তানিয়াকে 4 দিক থেকে ঘিরে ফেলে। তানিয়া খুব কাঁদতে থাকে, বারবার অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ছেলেগুলো তখন এরকম একটি সুন্দরী মেয়েকে একা পেয়ে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তাদের কানে তানিয়ার কোনো কথাই পৌঁছয় না। ছেলেগুলো কামরার দুপাশের দরজা বন্ধ করে দেয়। তারপর তানিয়াকে নিয়ে মেয়েতে উঠে এক পাশবিক। তানিয়া বারবার চিৎকার করতে থাকে, বাঁচার জন্য আকুতি জানায়। কিন্তু ট্রেন তখন পুরো দমে ছুটছিল বলে আশেপাশে কেউ একটি শব্দ শুনতে পায়নি।
ছেলেগুলো তাকে হায়নার মতো আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলে। একসময় তানিয়ার শক্তি শেষ হয়ে যায়, গলা থেকে আর কোনো শব্দ হয় না। অজ্ঞান হয়ে নির্জীব হয়ে পড়ে থাকে সে। ট্রেন পরের স্টেশনে থামার আগেই ছেলেগুলো তানিয়াকে ট্রেন থেকে ফেলে দেয়। তানিয়া গিয়ে পরে একটি নদী, আর সেই থেকে তানিয়া নিখোঁজ। সবাই জানে তানিয়া নামে মেয়েটি গায়েব হয়ে গেছে। তানিয়ার কাছ থেকে এসব কথা শোনার পরে প্রচন্ড ভয় পেয়ে যায় রঞ্জু। তার মানে তানিয়া কোনো মানুষ নয়, সে ভূত। রঞ্জু নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এ কি করে সম্ভব? হঠাৎ করে রঞ্জুর মাথায় একটা কথা খেলে যায়। তানিয়া এসব কথা ওকে কেন বলছে? তানিয়ার এসব ঘটনার সাথে রঞ্জুর কি সম্ভব? ভাবতেই রঞ্জুর গা শিউরে ওঠে। তার সামনে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে ছুটে যায় দরজার দিকে, দরজাটা খুলে যায়, কিন্তু তানিয়া এসে তার সামনে দাঁড়ায়। হিংস্র বিভৎস চেহারাটা, শো শো করে বাতাস আসছে। দুপাশে ঘুমিয়ে পড়ার শঙ্কর নগর বন্দরের পাশ দিয়ে নিশাচর অজগরের মতো এগিয়ে চলছে রাতের ট্রেন। চুলগুলো বাতাসে উঠছে। ট্রেনের অল্প বাতের আবছা আলোয় মেয়েটিকে ভীষণ ভয়ঙ্কর মনে হলো রঞ্জুর কাছে। পালাচ্ছ? আমি তো তোমায় যেতে দেব না। তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আমায় বুকে নাও, চলো আমার সাথে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন আমাকে? প্লিজ প্লিজ। কি বলো? তুমি আমার কোনো ক্ষতি করনি? আমায় একা ফেলে যাওনি? একবারও ভেবেছো? একবারও ভেবেছো আমার কথা? আর তোমায় অন্য কোথাও যেতে দেব না আমি। চলো আমার সাথে, চলো। হু আর ইউ? তুমি কে? তানিয়া নাকি নিতু? ছেড়ে দাও আমাকে প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কি তানিয়া নাকি নিতু? আমি কেউ না, কেউ না। আমি এক প্রেমিকা, আমি এক প্রেমিকা, প্রতারিত প্রেমিকা। মেয়েটি রঞ্জুকে জড়িয়ে ধরে দরজার দিকে গেল। রঞ্জু সেই মিষ্টি গন্ধটা তীব্রভাবে পেল। এখন মনে পড়ল গন্ধটা দোলন চাপা ফুলের। রঞ্জু আগে ফুলটা চিনতই না। নিতুই তাকে একবার এক তোড়া দোলন চাপা ফুল হাতে দিয়ে বলেছিল, এটা আমার সবচেয়ে প্রিয় ফুল। আমাদের বিয়ের পরে যখন ঝগড়া হবে, তুমি খুব রাগ করে থাকবে আমার উপর, তখন আমি তোমাকে এই ফুল দেব। তখন কিন্তু বুঝে নিও আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু ঢাকায় এই ফুল তুমি সবসময় পাবে কোথায়? ও আমি ঠিক জোগাড় করে ফেলবো। আর যদি আমার উপর তোমার রাগ হয়, তাহলে আমি তোমায় কি দিব? তোমার উপর আমার রাগ হবেই না। যদি হয়, আমি তাহলে মরেই যাবো। তখন আমি তোমার চারপাশে দোলন চাপার গন্ধ হয়ে থাকবো। রঞ্জু দু হাতে ট্রেনের হাতল ধরে রেখেছে। মেয়েটিকে ঠেলে সরিয়ে দিতে চেষ্টা করেও পারল না। তানিয়া তখন ওর বুকে মুখ ঘষছে। রঞ্জুর ভেতরে অন্য আরেকটি মানুষ জেগে উঠছে ক্রমশ। তানিয়া রঞ্জুকে আরো জোরে জড়িয়ে ধরে বলল, চলো, চলো আমার সাথে। তারপর রঞ্জুর ঠোঁটে মুখ রাখল। রঞ্জুও বাধা দেওয়ার চেষ্টা
চেষ্টা করল না। ধীরে ধীরে নিজেকে সঁপে দিল তানিয়ার কাছে। চুপ করে দাঁড়িয়ে রইল। তার সমস্ত শরীর গরম হয়ে গেল। নাকে ভেসে আসছে হালকা একটা দোলের চাপা ফুলের গন্ধ। দু হাত দিয়ে তানিয়াকে বুকের সঙ্গে চেপে ধরল সে। সাথে সাথে টের পেল সে পড়ে যাচ্ছে। হুঁশ ফিরল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রেন থেকে রঞ্জু ছিটকে পড়লো অন্ধকারে, কিন্তু চিৎকারও দিতে পারল না সে। কে যেন গলা চেপে ধরে রেখেছে তার। শুধু শোনা গেল তানিয়ার অস্ত হাসি। পরদিন সকালে দাউদকান্দি ব্রিজের কাছে গোমতী নদীর ধারে রঞ্জুর লাশ পাওয়া গেল। পুলিশ এসে লাশ পোস্টমর্টমের জন্য থানায় নিয়ে গেল। দুপুরের দিকে রঞ্জুর অফিস থেকে নজরুল মল্লিক এবং রফিক সাহেব এলেন ঘটনাস্থলে। ঢাকার একজন নামকরা গোয়েন্দা পুলিশ মবিন নিজে বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করলেন। কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব পুরোপুরি তিনি পেলেন। রফিক সাহেব চাইলেন পুলিশ কর্মকর্তাটির সাথে একবার কথা বলতে। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। আমি রঞ্জুর অফিসের সহকর্মী। আমার নাম রফিক হাসান। ওনার লাগেজে একটি জয়নিং লেটার পাওয়া গিয়েছে। আপনি চিটাগাং অফিসের সহকর্মী নাকি ঢাকার? জি, ঢাকার। কতদিন থেকে আপনারা একসাথে কাজ করছেন? রঞ্জু জয়েন করেছে 7 মাস হলো। তখন থেকে আমি ওকে মোটামুটি চিনি। ওনার বাড়ি থেকে কেউ আসেনি? ওর বাসায় খবর দিয়েছিলাম সকালে। ওর মা খবরটা জেনে স্ট্রোক করে হাসপাতালে আছে। আর ওর একটা ছোট বোন আছে, সেও মায়ের সাথে হসপিটালেই আছে। আপনি আমাকে বলতে পারেন, আমি মোটামুটি ওর কাছের লোক। আচ্ছা, রঞ্জু সাহেবের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি কতটা জানেন? খুব বেশি জানি না, শুধু এতটুকুই জানি ওর মা বোনের দায়িত্ব পুরোটাই ওর উপরেই ছিল। ও বিয়ে থা করেনি, এমনকি কোনো প্রেমিকা আছে বলে এমন কিছু কখনো দেখিনি। ওকে ওকে, আপনার কার্ড থাকলে দিন, আপনাকে পরে প্রয়োজন হলে একটু বিরক্ত করব। ছি ছি, রঞ্জু আমার ছোট ভাইয়ের মতো, আমি বিরক্ত হব না। আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে খবর দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আসি তাহলে। জি প্লিজ। আর শুনুন। জি বলুন। রঞ্জু সাহেবের কি কোনো মেন্টাল প্রবলেম ছিল? মেন্টাল মানে পাগল টাগল কিনা এরকম কিছু? না না, ঠিক পাগল বলিনি, মানসিক কোনো সমস্যা আছে কিনা জানতে চাচ্ছি। এমন বিষয় কখনো চোখে পড়েছে আপনার? না, ছেলেটা একটু চড়া মেজাজের, হুট করে রেগে যেত, কিন্তু অন্যরকম কোনো সমস্যা তো কখনো চোখে পড়েনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ঠিক কি সন্দেহ করছেন একটু বলুন তো। ঠিক সন্দেহ না, মোটামুটি ধারণা করছি রঞ্জু সাহেব আত্মহত্যা করেছে। আত্মহত্যা? ইম্পসিবল। না না, এখনো পুরোপুরি কনফার্ম নই। ইনভেস্টিগেশনের আগে আসলে কিছুই বলা যাচ্ছে না। পুলিশ অফিসারের কথা শুনে রফিক সাহেব রীতিমতো আকাশ থেকে পড়লেন। এ কি করে সম্ভব? জলজ্জেন্ত সুস্থ স্বাভাবিক একটি ছেলে কিনা মানসিকভাবে অসুস্থ, আর রঞ্জু আত্মহত্যা করেছে, এ কি করে সম্ভব? যে ছেলে মা বোনের জন্য ঢাকার বাইরে চাকরি করতে চায়নি, সে কিনা আত্মহত্যা করবে? না, কিছুতেই হিসেব মিলছে না রফিক সাহেবের। এখন তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবেই কেটে গেল প্রায় 6 মাস। থানা থেকে আর কোনো খবরও আসেনি। রফিক সাহেব আজ নয় কাল নয় যাবো যাবো করতে করতে যাওয়া হয়ে ওঠে দিয়া। মানুষের জীবনটাই এমন, সময়ের সাথে সাথেই সব ক্ষতের উপরে প্রলেপ পড়ে যায়। এক সাপ্তাহিক ছুটির দিনে রফিক সাহেব বাড়িতে বসে বসে বই পড়ছিলেন। এমন সময় তার ছোট মেয়ে এসে একটা চিঠি দেয় তাকে। লেটার বক্সে রাখা ছিল চিঠিটা। রফিক সাহেব বেশ অবাক হয়ে যায়। এখন তো আর কেউ কাউকে এভাবে চিঠি রাখে না, তাকে কে চিঠি পাঠাবে? ভাবতে ভাবতে খামটা ছিঁড়লেন তিনি। সে পুলিশ অফিসারের লেখা, রঞ্জুর কেসটা যিনি হাতে নিয়েছিলেন।
একদিন সময় করে তার বাসায় দেখা করতে বলেছেন। বাসার ঠিকানাটাও লিখে দিয়েছেন। সেদিন বিকেলেই রফিক সাহেব সেই পুলিশ অফিসারের বাসায় যাওয়ার জন্য বের হলেন। ঠিকানা লালমাটিয়া সি ব্লকে 122 নম্বর বাসা। দরজা খুললেন স্বয়ং অফিসার। আরে আসুন আসুন, ভালো আছেন? এত তাড়াহুড়ো করে আসবেন ভাবিনি। আপনি আমাকে বাসায় ডেকেছেন বলেই একটু অবাক হয়েছি। বলুন তো বিষয়টা কি? বলছি, চা খাবেন তো? হ্যাঁ, চলতে পারে। একটু আসছি, আপনাকে চা দিতে বলে আসি। নিন, খেতে খেতে কথা বলুন। আপনি কিন্তু এখনো বললেন না আমাকে এভাবে বাসায় ডাকলেন কেন? কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি। সে কি? কেন? আসছি সে কথায়। তার আগে বলি, আপনি ঠিকই বলেছিলেন, রঞ্জু সাহেবের মানসিক কোনো প্রবলেম ছিল না। উনি আত্মহত্যা করেননি। তাহলে তিনি খুন হয়েছেন। খুন? ওকে কে খুন করবে? কেন বা খুন করবে? ব্যাপারটা খুব সহজে বিশ্লেষণ করা যাবে না, একটু আগে থেকে বলতে হবে। এই কেসটা আমি দেখছি 9 বছর আগে থেকে। 9 বছর? কিন্তু রঞ্জু তো মারা গেছে মাত্র 6 মাস আগে। রঞ্জুর আগেও গত 9 বছরে ওই ট্রেনে, ওই কামরায়, ওই সিটে এ পর্যন্ত 9 জন মারা গেছে একইভাবে। কি বলছেন এসব? খুনি কি? খুনি একটি মেয়ে। 10 বছর আগে ওই ট্রেনের, ওই বগির, ওই কামরায় একই তারিখে ধর্ষণের পর খুন হয়। প্রাক্তন পুলিশ কর্মকর্তা মবিনের এই কথা শুনে রফিক সাহেব ভীষণ অবাক হন। এ কি করে সম্ভব? রফিক সাহেবের মনে নানা প্রশ্ন কি দেয়। কেই মেয়ে? সে ট্রেনে ধর্ষিত হলোই বা কি করে? আর এগুলোর সাথে রঞ্জুরই বা কি সম্পর্ক? রঞ্জু কি অপরাধ করেছে? মেয়েটি যদি সত্যি ভূত হয়ে থাকে বা আত্মা হয়ে থাকে, তাহলে কি প্রেতাত্মা বা ভূতদের কোনো এথিক্স নেই? একটি নিরপরাধী ছেলেকে এইভাবে খুন করবে? মবিন সাহেব সব প্রশ্নের উত্তর দিলেন, তবে এক এক করে, ধীরে ধীরে। 2003 সালের 9 অক্টোবরের ঘটনা। মেয়েটির নাম তানিয়া, বেশ সম্ভ্রান্ত ঘরের সুন্দরী মেয়ে। ভালোবাসত শাহিন নামের একটি ছেলেকে। ছেলেটি দেখতে, শুনতে, পড়ালেখায় ভীষণ ভালো, কিন্তু বাড়ির আর্থিক অবস্থাটা বেশ শোচনীয়। মেয়েটির এই পছন্দের কথা কিন্তু তার পরিবার জানত না। মেয়েটির পরিবার মেয়েটির সঙ্গে লন্ডন প্রবাসী একটি সুপাত্রের বিয়ে ঠিক করে ফেলে। মেয়েটি এত নরম গোছের ছিল যে সে মুখ ফুটে মা বাবাকে নিজের পছন্দের কথা কিছুই বলতে পারেনি। কিন্তু ভালোবাসার মানুষ শাহিনকে সে সব বলে দেয়। শাহিনকে বারবার তাগাদা দেয় কিছু একটা ব্যবস্থা করতে। সে শাহিনকে ছাড়া বাঁচবে না। শেষমেশ তারা ঠিক করলো যে 9 অক্টোবর রাত 11:30টার তুর্না এক্সপ্রেসে তারা পালিয়ে যাবে চট্টগ্রাম। টিকিটের ব্যবস্থা মেয়েটিই করে। 6 নম্বর বগের 6 নম্বর ও 7 নম্বর সিট। মেয়েটি একটু আগেই বাড়ি থেকে স্টেশনে চলে আসে। এসে ট্রেনে সেই কামরাতে সে শাহিনের জন্য অপেক্ষা করতে থাকে। হ্যালো হ্যালো শাহিন, শাহিন তুমি কোথায়? কখন থেকে বসে আছি আমি। আমার এত রাতে একা একা ভীষণ ভয় করছে শাহিন, প্লিজ তুমি তাড়াতাড়ি আসো না। আসছি তো, এই তো আরেকটু 2 মিনিটের মধ্যে চলে আসবো। আশ্চর্য, তুই 1 মিনিটের মধ্যে তো ট্রেনই ছেড়ে দেবে। এত তোলা হয় না, চলে আসবো তো। শাহিন, শাহিন ট্রেন ছেড়ে দিচ্ছে। তুমি কোথায় বলো তো? ও তাই নাকি বেবি? মানে শাহিন তুমি কোথায়? আমি আমার মেসে। বাই বেবি, গুড লাক। শাহিন, শাহিন তার মানে কি? তুমি যাবে না? পাগল, আমার এত প্রীতি নাই তানিয়া। আমার লেখাপড়া আছে, ক্যারিয়ার আছে। দুমদাম করে চলো পালাই বললেই তো আর হলো না। সে কথা তুমি আমাকে আগে বলতে পারতে। আমি তাহলে আমার বাবা মার পছন্দেই বিয়ে করতাম। বোগাস পেঁচাল পেরো না তো।
আমি বাঁচবো না বলে যে সুর তুলেছিলে, শালা এছাড়ার কোনো উপায় ছিল না। কিন্তু আমি এখন কোথায় যাবো? তুমি আমার সাথে কেন এমন করলে সাহেব? প্লিজ আমার সাথে এমন করো না। শোনো, তোমার টাকা দরকার ছিল আমার। সুন্দরী বউ, সাথে শ্বশুরের অগাধ টাকা, কে ফেলতে চায় বলো? কিন্তু তুমি আমার সব আশায় পানি ঢেলে দিলে। সো টাটা। বাই দ্য ওয়ে, তোমার নিজে থেকে কোথাও যেতে হবে না, আমার লোকেরাই তোমাকে পাঠিয়ে দেবে। বাই সুইট হার্ট। শাহিদ, শাহিদ, তানিয়া ফোনটা রেখে হাউ মাউ করে কেঁদে ওঠে। ও ট্রেনের টিকিট দুটোর দিকে তাকায়। সে বসেছে 7 নম্বর সিটে, আর শাহিনের সিট ছিল 6 নম্বরটা। তানিয়া বারবার সিটটার দিকে তাকায়, কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে বাড়ি থেকে পালিয়েছে শাহিনের মতো একজন প্রতারক লম্পটের জন্য। তানিয়া ব্যাগ হাতে নেয়, ঠিক করে নেমে যাবে ট্রেন। কিন্তু ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে, এবং সেই সময় ট্রেনে হুড়মুড় করে ওঠে 10-12 জন ছেলে। এরা সবাই শাহিনের ভাড়া করা লোক। তানিয়া ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু ততক্ষণে ট্রেন পুরোপুরি চলতে শুরু করেছে সশব্দে। ছেলেগুলো মেয়েটিকে রেপ করে অজ্ঞান অবস্থায় ফেলে দেয় নদীতে। মেয়েটির লাশ আর খুঁজে পাওয়া যায়। এর পরের বছর থেকেই প্রতি বছর 9 অক্টোবর এই ট্রেনের এই বগিতে, এই 6 নম্বর সিটে কোনো না কোনো প্রতারক প্রেমিক এসে বসলেই সে খুন হয়ে যেত। কি বলছেন আপনি? রঞ্জু প্রতারক প্রেমিক? হ্যাঁ রফিক সাহেব, সে খুন হবার 1 বছর আগে তার ভালোবাসার মানুষ নিতুর সাথে প্রতারণা করে। নিতু তখন প্রেগনেন্ট ছিল। ডাক্তার বলে দিয়েছিল এই অবস্থায় অ্যাবর্শন করা যাবে না, তাই বাধ্য হয়ে রঞ্জুকে বিয়ের কথা বলে। কিন্তু রঞ্জু এই বাচ্চার দায়ভার নিতে অস্বীকৃতি জানায়, আর এতেই মেয়েটি মর্মাহত হয় ভীষণ। সে ভাবতেই পারেনি রঞ্জু কখনো এমন করতে পারে, তাই সে লজ্জায় অপমানে সম্ভবত আত্মহত্যা করে। সম্ভবত বলছি, কারণ ওর লাশ কোথাও খুঁজে পাওয়া যায়। আমি ভাবতেই পারছি না। রঞ্জু, আচ্ছা আপনারা এসব জানলেন কি করে? রঞ্জুর মানিব্যাগে নিতুর একটি চিঠি পাওয়া যায়। পরে রঞ্জুর বোনের কাছ থেকে শুনেছি রঞ্জু মাঝে মাঝেই কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত আর ভয় পেত। সম্ভবত নিতুর বিষয়টা ওকে বেশ মানসিকভাবে যন্ত্রণা দিত। এজন্যই আপনাকে বলেছিলাম ওর কোনো মানসিক সমস্যা আছে কিনা, কারণ ভিডিও ফুটেজে ও মারা যাবার সময় ওকে ভীষণ শান্ত আর ঘরের মধ্যে আছে বলে মনে হয়েছিল। ফুটেজ? ট্রেনের ভিতর আপনি ক্যামেরা পেলেন কোথায়? সেদিন আমরা দুজন মিলে একটি স্পেশাল টিম কামরায় ছদ্মবেশে নজরদারি করছিলাম। আমি ছিলাম যাত্রীর বেশে, আর আমার সহকর্মী একজন ওয়েটারের বেশে। রঞ্জু সাহেব ট্রেনে উঠে ওই সিটে বসার পর থেকেই বেশ কিছু অলৌকিক ব্যাপার করতে থাকে। রঞ্জু সাহেব কামরায় থাকা অবস্থায় বাইরে থেকে কেউ তাকে দেখতেও পায় না, শুনতেও পায় না। আবার সে একা একা অনেকক্ষণ কথাও বলেছে। পরে অডিও চেক করে বুঝলাম সে কারোর সাথে কথা বলছে। আমি বিশ্বাস করতে পারছি না, এও কি সম্ভব? আপনার চোখের সামনে রঞ্জু খুন হয়ে গেল আর আপনি কিছু করতে পারলেন না? রঞ্জু সাহেব একসময় ঘুমোচ্ছিলেন বলে আমি ওয়াশরুমে গিয়েছি। এসে দেখছি দরজা ভেতর থেকে লক করা। ভেতরে কি ঘটছে না ঘটছে কিছুই বোঝার উপায় ছিল না। আমরা এদিকে বগিতে ঢোকার ব্যবস্থা করতে করতে সব শেষ। রফিক সাহেব বুঝলেন এই বিজ্ঞানের যুগে এসব আজে বাজে থিওরিতে কে বিশ্বাস করবে, কিন্তু অবিশ্বাস করবে কি করে? খুব বিক্ষিপ্ত মন নিয়ে রফিক সাহেব বাড়িতে ফিরলেন। তিনি একেবারে ভাষা হারিয়ে ফেলেছিলেন।
বাড়িতে ফিরে অনেকক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করলেন। ওয়াশরুম থেকে বেরিয়েই মোবিন সাহেবের ফোন পেলেন। একটা বিষয় তিনি জানাতে ভুলে গিয়েছেন। তিনি তার কেরিয়ারে এই কেসটাতে তদন্তে সফল হয়েও একটি ভূত খুনি এটা প্রমাণ করতে পারেননি বলে মামলাটি খারিজ হয়ে যায়। পুলিশ ডিপার্টমেন্ট তাকে নিয়ে বেশ হাসাহাসিও করে। এই দায়ভারটা নেওয়া তার জন্য অনেক মুশকিল ছিল। 20 বছরের কেরিয়ারে এমন ঘটনা তার লাইফে প্রথম, তাই তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। তবে প্রতি বছর এই সিরিয়াল খুন ঠেকাতে তিনি প্রশাসনকে বলে একটা ব্যবস্থা করেছিলেন। রাত 11:30 তুর্না এক্সপ্রেসের ভিআইপি 6 নম্বর বগির 6 নম্বর সিটটা সরিয়ে ফেলা হয়েছে। এখনো যদি কেউ ঢাকা থেকে চট্টগ্রাম তুর্না এক্সপ্রেসে এই বগিতে যাত্রী হিসেবে যান, তবে আপনি 1 থেকে 5 নম্বর সিট পাবেন, এরপর 7 এবং তারপর 8। এই বগি থেকে 6 নম্বর সিটটা সরিয়ে ফেলা হয়েছে। এই বগিতে 6 নম্বর কোন সিট এখন আর নেই।